এখন তোমরা ম্যাথমেটিক্যাল টার্ম বেশি করবা না থিওরিটিক্যাল টার্ম বেশি করবা? পরীক্ষাতে কিরকম কোশ্চেন করলে খুশি হবা বলো? স্যার ভাইবাতে ভাইবা থিওরি আর ভাইবাতে বাদ দাও, ভাইবাতে বাদ দাও, তুমি সিএতে যাও, গুগল ডকে যাও। আর একটু ইজি কোশ্চেন কইরা। হ্যাঁ সেটাই, কোন কোশ্চেন করলে সোজা হবে, ঠিক আছে। গুগল ফর্মে যে পরীক্ষাটা হবে না, সেই পরীক্ষা নিয়ে কি কি তোমার বলবো, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি দিব না থিওরিটিক্যাল টার্ম বেশি দেবো? থিওরিটিক্যাল টার্ম দিলে তোমাদের হচ্ছে ওরকম ভাবে কোনো স্যার থিওরি বেশি দিতে পারবেন। থিওরিটিক্যাল টার্ম বেশি দিলে তোমরা কিন্তু ভাবছো যে মানে গুগল থেকে কপি টপি করবা, সেরকম সুযোগ নাই কিন্তু। আমি কিন্তু কোশ্চেন কিন্তু ওরকম ভাবে ঘুরে পেঁচে করি। এটা তোমার থিওরিটিক্যাল টার্ম, ঠিক আছে। থিওরিটিক্যাল টার্ম থাকবে, আর ম্যাথমেটিক্যাল টার্ম থাকলে যে যেরকম বই দেখতেছো ম্যাথ সেরকমই থাকবে, যেরকম ম্যাথ পড়াচ্ছি তোমাকে। আমি টোটাল কোশ্চেনের মধ্যে ম্যাথ রাখছি হচ্ছে 10 মার্ক, 10 মার্ক ম্যাথ রাখছি, আর বাকি মার্ক রাখছি 15 মার্ক রাখছি থিওরি তোমাদের কোশ্চেনে। আর অন্যদের কোশ্চেনে একটু ম্যাথ বেশি রাখছিলাম। তোমরা কি করতেছো, ম্যাথ কি বেশি রাখবো না ম্যাথ এভাবে রাখবো? তোমাদের মনে কোনো কমেন্টস নাই? ঠিক আছে, যা থাকলে সমস্যা নাই, তাহলে এইভাবে স্যার করি। থিওরি বেশি থাকুক স্যার। স্যার থিওরি ম্যাথে বেশি? বেশি রাখ। এই বেশি বেশি রাখা যাবে না। থিওরিতে দিলে তোমরা হচ্ছে গুগল থেকে কপি করো, তো নেট থেকে সার্চ দিয়ে কপি টপি করে লিখবা, এই জন্য 15 মার্কে বেশি দিতে পারবো না। আর ম্যাথ স্যার 10 মার্ক থাকবে তাহলে। স্যার তাহলে এরকমই থাকুক স্যার। আর এরকমই তাহলে রাখছি, তোমাদের কোশ্চেন এরকমই আসছে, স্যার এরকমই করছে। দেখো, এবার হচ্ছে তোমাদের হচ্ছে যে সিলেবাসটা আমি একটু বলি, যে আসলে কি কি তোমরা ভালো করে পড়বা। তোমাদের তো অনেকগুলো পড়ানো হবে, সাথে এখনো তোমাদের কিছু তোমাকে আগে সিলেবাসটা আগে দেখায়, হোল সিলেবাসটা দেখায়, দেখানোর পর তোমাকে আমি বলি যে কি কি তোমাদের করতে হবে। তাই একটু সাজেশন দিলে তোমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারবা। আর ভাইবার জন্য তোমাকে তো সবাই প্রিপারেশন নিতে হবে, তুমি তো জানোই ভাইবা এখন কোথায় কোশ্চেন হবে, এখন তো আমিও জানি না, তুমিও জানো না, ঠিক আছে। এই দেখো, তোমাদের যে পুরো সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসের মধ্যে আমাদের মোটামুটি এই হলুদ কালার গুলা সম্পূর্ণ হয়েছে। আমরা হচ্ছে এই লাল কালার গুলা পরবো, আর হচ্ছে এই গ্রিন কালারটা পড়তে হবে আমাদের। এই দুটো জিনিস আমাদের পড়তে হবে। এই লাল কালার পড়তে আমাদের লাগবে 2 দিন, আর গ্রিন কালার পড়তে লাগবে 2 দিন। এই 4 দিন পড়লে আমাদের মোটামুটি পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই এখন আমাদের যে ফাইনাল কোশ্চেন গুলো হবে, ঠিক আছে, ফাইনাল কোশ্চেন গুলো আসলে কিভাবে করব, সেই কোশ্চেন গুলো তোমাকে একটু সাজেশন আমি তোমাদের দিব, যে তোমরা ওই জিনিসগুলো ভালো করে একটু পড়বা। তাহলে ফাইনাল পরীক্ষায় গুগল ফর্মে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার তোমরা হচ্ছে একটু সাজেশন একটু দেখে রাখো, যাতে বাসায় বসে প্রিপারেশন নিতে পারো। আমাদের ফার্স্টে আছে হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে এখানে আমাদের থিওরি পড়বে হচ্ছে, এখানে শুধু থিওরি পড়বে, কোনো ম্যাথ থাকবে না। থিওরি থাকবে 6 মার্ক। 2 নম্বর হচ্ছে অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডিউসার। এখানে আমাদের হচ্ছে কিছু কিছু জিনিস আছে, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম কিছু থাকতে পারে, এই ম্যাথ টার্ম থাকতে পারে 2-1 মার্কের, এই ম্যাথ থাকবে 2 মার্কের। কিছু ডায়োডের ম্যাথ তোমাদের পড়াইছিলাম, তোমরা যদি মনে করো এখনো দেখাইতে পারি ডায়োডের ম্যাথ গুলা, ঠিক আছে। তাহলে ডায়োডের ম্যাথ কিছু থাকবে, এখানে 2 মার্ক থাকবে, এবং সাথে আমাদের থিওরি থাকবে, থিওরি থাকবে 3 মার্ক। তাহলে বুঝতে পারছো, ছোট ছোট থিওরি ছাড়া বড় থিওরি থাকবে না। 3 নম্বর থাকতেছে হচ্ছে আমাদের হচ্ছে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার থেকে আমাদের হচ্ছে ম্যাথ থাকবে 4 মার্ক, থিওরি থাকতে পারে 1 মার্কের মতো। এবার আসবো হচ্ছে আমাদের হচ্ছে লগারিদম অ্যাম্পলিফায়ার,
লগারিদম অ্যাম্প্লিফায়ার ডিউটি সাইকেল, তারপর হচ্ছে আমাদের হচ্ছে পালস জেনারেশন প্রসিডিউর। এখান থেকে থাকবে তোমার 4 মার্ক, তাহলে 6 আর 3 10, 11, 14, 18 হইল। ডিসি মেশিন, এসি মেশিন, এখান থেকে তোমার হচ্ছে থিওরি থাকবে আর ম্যাথ। ম্যাথ থাকবে 4 মার্কের, ঠিক আছে? আর বাকিটা থাকবে থিওরি তোমার। তাহলে 6 আর 4 10, 13, 14, 18, 18, 22, 23, 24, 25, তাহলে 3 মার্ক। এখানে তোমার থিওরি 3 থাকবে। এই হলো তোমার পুরা সিলেবাস। এই সিলেবাসটা করলে তোমার আশা করি কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছো? এই সিলেবাস একটু ভালো করে লিখে রাখো। এই সিলেবাস তোমার হচ্ছে পুরো সিলেবাস। এই সিলেবাস থেকে তোমার হচ্ছে কোশ্চিন মেনটেন করা হবে। এখন তোমার হচ্ছে একটু প্রবলেম হইতে পারে। কি কি প্রবলেম তোমাদের? এই অপটো ইলেকট্রনিক্স এর কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চিন গুলো আছে, তোমরা হয়তোবা জানো না বা তোমরা হয়তোবা পড়ছো বা ভুলে গেছো, এরকম কিছু জিনিস থাকতে পারে। এগুলো একটু ওভারকাম আজকে করে নিব। মানে আজকে আমাদের মেন কাজটা হবে যে এই নতুন কোনো টপিক শুরু করার আগে আমরা এসি মেশিন ডিসি মেশিন একটু পড়াশোনা করব। এসি মেশিন ডিসি মেশিন পড়ার আগে আমাদের আগে যেগুলো টপিকস এর কোনো প্রবলেম আছে কিনা সেইগুলো তোমাদের একটু ওভারকাম করবে আজকে। তারপর আমরা পরবর্তী ক্লাস থেকে এসি মেশিন ডিসি মেশিনটা পড়াশোনা করব। কারণ তোমরা হচ্ছে অন্যান্য ব্যাচের চেয়ে একটু আগে আসো, আমি চাচ্ছিলাম যে একসাথে সব ব্যাচগুলো শেষ করতে। ঠিক আছে? আমাদের এখান থেকে দেখো যে এখানে এই যে ম্যাথ আছে, অপটো ইলেকট্রনিক্সের ম্যাথ আজকে আমরা পড়াশোনা করব। তারপর হচ্ছে লগারিদম অ্যাম্প্লিফায়ারটা কি এটা নিয়ে একটু পড়াশোনা করব। যদিও পরীক্ষা এটা নিয়ে আমি কোশ্চিন করি নাই, তাও তোমাকে একটু দেখাবো যে লগারিদম অ্যাম্প্লিফায়ারটা কি, যেহেতু সিলেবাসে আছে এই জন্য দেখাবো। ডিউটি সাইকেল পড়াইছি কিনা তোমাদের আমার মনে নাই, এই ডিউটি সাইকেলটা একটু দেখাবো আজকে। আর পালস জেনারেশন প্রসিডিউর এটা তোমাদের পড়াইছি। তাহলে আমার কাজ হবে এই 3টা জিনিস নিয়ে পড়াশোনা করা। আশা করি তোমরা একটু হেল্প করবা। তোমাদের এই জিনিসটাকে তোলা হয়েছে বা স্ক্রিনশট দিয়ে রাখছো? জি স্যার। তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে আমরা ফার্স্টে কিছু কিছু ম্যাথ গুলো ভালো করে একটু মনে রাখবা। তোমাদের রিকোয়েস্ট থাকবে, অনেকে ঘুমাচ্ছ বা থাকবা, যেরকম থাকো সেভাবে থাকো, সমস্যা নাই। রিকোয়েস্ট থাকবে এই কারণে বলতেছি, যেখান থেকে তোমাদের ভাইবাতে কিছু ম্যাথ ধরতে পারি, ঠিক আছে, ম্যাথ গুলো আসতে পারে, তো সেভাবে প্রিপারেশন নিবা। ভাইবাতে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকতে পারে। স্যার ম্যাথ কি করতে দিবেন? ম্যাথ করে দিব না তোমাকে, এমন কোনো ম্যাথ দিব না যে ম্যাথ তোমাকে সময় লাগবে, ঠিক আছে? তোমার খালি বেসিকটা আমি দেখবো যে তুমি আসলে বুঝো কিনা। ওকে। তো দেখো আমাদের হচ্ছে একটা ম্যাথ তোমাকে পরীক্ষায় দেই, ধরো যে এরকম ম্যাথ তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন যেটা আছে গুগল ফর্মে সেখানে থাকতে পারে, এরকম টাইপের ম্যাথ একটু ভালো করে দেখো। ধরো আমাদের কাছে একটা সোর্স দেওয়া আছে, এর নাম হলো ভিসিসি সোর্স। এই সোর্সের মান হলো 10 ভোল্ট। এই সোর্সের মধ্যে আমাদের অনেকগুলা ডায়োড দেওয়া আছে। এটা হলো নর্মাল ডায়োড, এটা হলো আমাদের সিলিকন ডায়োড। একটা ডায়োড দেওয়া আছে হচ্ছে আমাদের এরকম ডায়োড দেওয়া আছে। এই ডায়োডের উপর আমাদের সূর্য আলো পড়তেছে, বা লাইট ইমিটিং ডায়োড বা লাইট সেন্সিটিভ ডায়োড। এর হচ্ছে ভোল্টেজ হলো আমাদের হচ্ছে 2 ভোল্ট। এখানে তোমাকে লিখে রাখলাম 2 ভোল্ট, ঠিক আছে? তারপর ধরো এর কালার দিয়ে রাখলাম রেড কালার। এখানে দিলাম রেড কালারের জন্য, আমি এখানে কোশ্চেন দিয়ে রাখলাম রেড কালারের জন্য আমাদের 2 ভোল্ট উৎপন্ন হয়। এখানে রেড কালার, তো রেড কালার দেওয়াই আছে। তারপর ধরো একটা কালার দিলে একটা সবুজ কালারের লাইট দিলাম। ধরো এখানে আরেকটা লাইট দেওয়া আছে, এই লাইটটা কি সবুজ কালারের লাইট, ঠিক আছে? যখন সূর্য আলো পড়বে এখানে বা তুমি অন্য কোনো আলো দিবা, তখন সে কি করবে, সবুজ কালারের আলো জ্বলে উঠবে। তাহলে আমরা দেখলাম গ্রিনের জন্য পাচ্ছি 3 ভোল্ট, ঠিক আছে? তারপর আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে একটা ডায়োড দিলাম, নর্মাল যে ডায়োড সেই ডায়োডটা দিলাম, ধরো কালো ডায়োড দিলাম, এটা হচ্ছে আমাদের নর্মাল ডায়োড। দেওয়ার পর তাকে একটা রেজিস্টারের মধ্য দিয়ে আমরা হচ্ছে আউটপুটে পাঠাইলাম। এর নাম দিলাম হচ্ছে, আর এর মান দিলাম হচ্ছে 10 ওহম। এখন তোমাকে বলতেছি হোয়াট উইল বি দ্য কারেন্ট, বা ফাইন্ড দ্য কারেন্ট I1 বা I, বা তো কোশ্চেন হতে পারে ফাইন্ড
আই। তোমার এখানে উত্তর কি হইতে পারে, কার কোনো আইডিয়া আছে? ধরো এরকম একটা কোশ্চেন তোমার পরীক্ষায় আমি দিলাম, ভাইবা দিতে পারি কিংবা গুগল ফর্মে দিতে পারি এমসিকিউ হিসাবে। স্যার আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তো এখানে ভিটা 10 ভোল্ট হবে আর আরটা কি 2 ভোল্ট? এটা হচ্ছে তোমার যে কনসেপ্ট তোমার আসলে ক্লিয়ার হয় নাই, তুমি হয়তো বা তোমার কনসেপ্ট একটু ভুল আছে। এখানে উত্তর কথা জানো, এখানে উত্তর বলছে 0 ভোল্ট। মেন কথা, কোশ্চেন যখন আমি করি বুঝছো, তখন কোশ্চেন করে একটু টিকি টাইপের কোশ্চেন করি, হয়তো বা ধরো উত্তর হলে উত্তর থাকবে আর না হলে উত্তর থাকবে না, বুঝছো তো রাউন্ডে এরকম। করা আছে। ঠিক আছে, এর উত্তরটা হবে 0 ভোল্ট। এখন তোমাকে আমি দেখাবো যে আসলে 0 ভোল্ট কিভাবে হবে। ঠিক আছে, তাহলে তার আগে আমাকে কিছু জিনিস আমাকে বুঝতে হবে, সেই জিনিসগুলো তোমাকে একটু ওভারকাম আগে করে তারপর আমি তোমাকে জিনিসটা বোঝাবো। আশা করি এরপর থেকে তোমার একটা জিনিসের ভুল হবে না। একটু মনে রাখবা, গ্রিনটা আমাদের 3, গ্রিনটা কত আমাদের 3 ভোল্ট, গ্রিন 3 ভোল্ট, আর হচ্ছে আমাদের কি এটা কত ভোল্ট, রেড ছিল হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা আগে একটু আসি, দেখো আমাদের হচ্ছে আগে প্রথমে বুঝতে হবে যে কোন ডায়োড রিভার্স থাকে কোন ডায়োড ফরওয়ার্ড থাকে। ঠিক আছে, সেটা আমাদের আগে বুঝতে হবে। দেখো ফরওয়ার্ড আমরা কিভাবে বুঝবো, রিভার্স কিভাবে বুঝবো। যদি তুমি হচ্ছে ছেলে ছেলে বিয়ে দাও, ঠিক আছে, এরকম যদি কোনো বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হয় বা মেয়ে মেয়ে বিয়ে হয়, মানে সেম জাতীয় যদি বিয়ে শাদী হয়, তখন তুমি বুঝবা এটা হলো ফরওয়ার্ড বায়োস। এটা কি বায়োস? ফরওয়ার্ড বায়োস। এবং তোমার যদি উল্টাটা হয়, যেমন ছেলে মেয়ে যদি বিয়ে হয়, যেটা আমাদের বাংলাদেশে হয়, ছেলে মেয়ে ব্যাকওয়ার্ড বায়াস। মেয়ে যদি হয়, তাহলে এটা কি হবে? ব্যাকওয়ার্ড তাহলে এটা হবে ব্যাকওয়ার্ড বায়াস। ব্যাকওয়ার্ড বায়োস বা রিভার্স বায়োস। এখন তোমাকে বুঝতে হবে যে আমাদের দুই ধরনের ডায়োড দেওয়া আছে, নর্মাল ডায়োড আছে, একটা ফটো ডায়োড দেওয়া আছে, দুটো ডায়োড। ঠিক আছে, নর্মাল ডায়োড আর কি ফটো ডায়োড, এই দুটোর মধ্যে পার্থক্য তোমাকে এখন বুঝতে হবে। নর্মাল ডায়োড কিন্তু সাধারণত আমাদের কি করে, নর্মাল ডায়োড আমাদের ফরওয়ার্ড বায়োসে কাজ করে। তুমি আগে দেখবা সে ফরওয়ার্ড বায়োস আছে কিনা, ঠিক আছে, তোমাকে সেটা দেখতে হবে। তো নর্মাল ডায়োড কি হবে, ফরওয়ার্ড বায়োসে কাজ করবে, ফরওয়ার্ড বায়োসে কাজ করবে, ফরওয়ার্ড বায়োস এ কাজ করবে। এবং রিভার্স বায়োসে কি হবে, রিভার্স বায়োসে এটা ওপেন সার্কিট, মানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবেশ করবে না। রিভার্স বায়োস হলে কি হবে বলতো, রিভার্স বায়োসে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তাহলে কি হবে, তাহলে আমাদের ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের হচ্ছে নর্মাল ডায়োডের অপারেটিং প্রিন্সিপাল। আমরা একটু বলি, নর্মাল ডায়োড সাধারণত আমাদের ফরওয়ার্ড বায়োসে কাজ করে এবং রিভার্স বায়োসে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। কিন্তু আমাদের এবার আসছে হচ্ছে ফটো ডায়োড। ফটো ডায়োড কি করে, ফটো ডায়োড উল্টা কাজ করে, সে রিভার্স বায়োসে কাজ করবে, রিভার্স বায়োসে কাজ করবে, রিভার্স বায়োসে কাজ করে, কিন্তু ফরওয়ার্ড বায়োসে নর্মাল ডায়োডের মতো আচরণ করে। কিন্তু ফরওয়ার্ড বায়োসে কি করে, ফরওয়ার্ড বায়োসে নর্মাল ডায়োড যেমন 0.7 ভোল্ট দেয়, সেও 0.7 ভোল্ট দিবে। নর্মাল বায়োসে ফরওয়ার্ড বায়োসের মতো কাজ করে, মতো কাজ করে। তাহলে আমরা এই দুটো জিনিস শিখতে, এখন আমাদের শিখতে হবে। যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই ডায়োড রিলেটেড যে কোনো প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারবা। ফার্স্টে হলো, আমরা যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে দিতে পারি, তাহলে আমরা বুঝবো ফরওয়ার্ড বায়োস। ঠিক আছে, ছেলে ছেলে মেয়ে মেয়ে কিভাবে বুঝবো, দেখো এটা হলো একটা ডায়োড, ঠিক আছে না, এটা ডায়োডের এই অংশটাকে বলা হয় প্লাস অংশ, এই অংশটাকে বলা হয় কি মাইনাস অংশ। ঠিক আছে, তাহলে যদি প্লাস অংশ এখানে হয়, আর যদি তুমি ব্যাটারির প্লাস অংশ যদি এখানে যুক্ত করো, মানে ব্যাটারির প্লাস অংশ যদি এভাবে যুক্ত করো, তাহলে কি হচ্ছে দেখো, এই ছেলের সাথে ছেলে যুক্ত হয়েছে, এই মেয়ের সাথে মেয়ে যুক্ত হয়েছে। তাহলে কি অংশ হলো, তাহলে এটা হলো আমাদের ফরওয়ার্ড বায়োস। যদি তোমার উল্টে হয়, ব্যাটারির এখন হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে তোমার প্লাস অংশ, তুমি যদি এইভাবে সাপ্লাই দিলা, নেগেটিভ অংশ দিলা, তাহলে নেগেটিভ পজিটিভ মিলে কি হলো, ছেলে মেয়ে বিয়ে হয়েছে। তাহলে তুমি কি বুঝবা, তাহলে বুঝবা যে এটা দেবা রিভার্স বায়োস। আশা করি বুঝতে পারছো না, ফরওয়ার্ড বায়োস রিভার্স বায়োস বুঝছো। তারপর জি নর্মাল ডায়োডের ক্ষেত্রে একটু চিন্তা করবা, নর্মাল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়োসে কাজ করবে, ফরওয়ার্ড বায়োসে তোমার 0.7 ভোল্ট ড্রপ টপ হচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু রিভার্স বায়োস হলে কিন্তু সেটা 0 হবে, ওখানে কিন্তু কোনো ভোল্টেজ, ওখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ ওটা হলো ওপেন সার্কিট। আর আমাদের যে ফটো ডায়োড আছে, যেগুলো দেখবা সূর্যের আলোর মতো তীক্ষ্ণ থাকবে, মানে এরকম একটা সুবিধা থাকবে, এরকম সুবিধা থাকবে, তখন বুঝবা এগুলো হলো ফটো ডায়োড। এগুলো তোমার রিভার্স বায়োসে কাজ করবে, ফরওয়ার্ড বায়োসে কিন্তু নর্মাল ডায়োডের মতো কাজ করবে।
নরমাল ডায়োড বলতে আমরা কি বুঝি 0.7 ভোল্ট বুঝি, সেই 0.7 ভোল্টই সে দিবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে সে +2 ভোল্ট বা +3 ভোল্ট যেগুলো লেখা থাকবে সেগুলো সে দিবে। ঠিক আছে, এটাই হলো আমাদের নরমাল ডায়োডের কাজ। এই জিনিসগুলো যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এখন আমি তোমাকে দেখাইতে পারি যে কিভাবে তুমি সলিউশন করবা। দেখো এবার তুমি সলিউশন করার প্রসিডিউরটা দেখো, তারপর 3টা প্র্যাকটিস করব, তারপর দেখি যে কি অবস্থা হয়। হ্যাঁ, তাহলে এখন আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমাদের মোটামুটি মোছা কমপ্লিট, এবার শুরু করতে পারি। দেখো আমাদের হচ্ছে ফার্স্টে তুমি দেখবা ব্যাটারি কি, এটা কি চিহ্ন দেওয়া আছে বলো তো? সবুজ, হ্যাঁ। এটা কি প্লাস না? ভিসিতে মানে কি প্লাস না? এই দেখো সিলিকন ডায়োডের ক্ষেত্রে দেখো সিলিকন ডায়োডের কোন অংশ যুক্ত করা হয়েছে? পজিটিভ অংশ যুক্ত হয়েছে, নেগেটিভ অংশ যুক্ত হয়েছে এই প্লাসের সাথে? বলো তো। পজিটিভ। হ্যাঁ, পজিটিভ হলে কি হবে? ছেলে ছেলে বিয়ে হয়েছে, তাহলে কি কি হবে? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াস। এটা ধরলাম অ্যাক্টিভ, ঠিক আছে, অন ধরলাম আমরা। এবার দেখো এটা কি মাইনাস, এবার কি হইলো? প্লাস আর মাইনাসে কি হইলো? এবার হচ্ছে রিভার্স বায়াস। আর এটা Reverse ফটো ডায়োড, যেহেতু ফটো ডায়োড তাহলে রিভার্স বায়াসেই কাজ করে, এটাও কাজ করবে, তাহলে এটাও অ্যাক্টিভ ধরলাম। তো সিমিলারলি দেখো এটা দেখো, এটা কি এখানে তোমার প্লাস দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এখানে তোমার মাইনাস দেওয়া আছে, রিভার্স বায়াস না? যেহেতু এখানে সূর্যের আলো দেওয়া আছে তাহলে এটাও কি হবে? যেহেতু রিভার্স বায়াস তাহলে এটাও অ্যাক্টিভ হবে। এবার তুমি এখানে দেখো, এই যে তোমাদের কোনো সূর্যালো দেওয়া আছে, এখানে কিন্তু সূর্যের আলো কিছু দেওয়া নাই, দেওয়া নাই। আর এখানে দেখো নেগেটিভ পাইছো, এখানে কি পাইছো? পজিটিভ পাইছো। তাহলে এই দুটো কিসে আছে বলো তো এখন? ফটোটা রিভার্স। রিভার্স। রিভার্স বায়াস থাকলে এটি কাজ করবে? যেহেতু নরমাল ডায়োড এটা, তাহলে কাজ করবে না। তাহলে কি হবে? এটা অফ থাকবে। অফ মানে কি? ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট যদি হয় তাহলে কি করবে? সার্কিট থেকে কে তুমি মুছে দাও, সার্কিট থেকে তুমি মুছে দাও। এই দেখো ফাঁকা হয়ে গেছে। এখন বলতো এই সার্কিটের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হবে? এই সার্কিটের মধ্যে কোনো ক্লোজ পাথ আছে? কোনো ক্লোজ পাথ নাই। তাহলে কারেন্ট হবে কত? কারেন্ট হবে 0 ভোল্ট, সরি কারেন্ট হবে 0 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট হবে কত? আই সমান সমান 0 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো এটা? কি বুঝতে পারছো? জি স্যার। এটাই হলো আমাদের বেসিক কনসেপ্ট। যদি আমাদের এরকম আউটপুট থাকতো, দেখো এরকম যদি আউটপুট হইতো তাহলে কি হইতো? তাহলে এটা কি, এটা প্লাস আছে না? তাহলে প্লাস প্লাস হলে কি হলো? এটা আবার অ্যাক্টিভ হইতো, ঠিক না? তাহলে এটা আমাদের হলো এবার হলো অ্যাক্টিভ। এই অবস্থায় আমাদের কারেন্টের মান কি করতাম? তখন কিন্তু আমরা বলতে পারতাম না ওই ভি বাই আই করলে হবে না, কিন্তু এখানে আমাদের কি করতে হবে? তখন তোমাকে সার্কিটটা নতুন ভাবে আঁকাইতে হবে। এই প্লাস আছে না, প্লাসের জন্য আমরা এইভাবে সার্কিট আঁকালাম। ধরো এই প্লাস, এর মান দিলাম 10 ভোল্ট। এবার সিলিকনের কি পজিটিভ অংশ আসছে এখানে আমাদের, পজিটিভ অংশের জন্য আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো হচ্ছে এরকম বড় টান ছোট টান, মানে ভোল্টেজ 0.7 ভোল্ট। তারপর দেখো আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে, মানে 2 ভোল্ট পাবো। ফার্স্টে কি পাবো? কি চিহ্ন পাবো? এটা এটা কি আমাদের বড় চিহ্ন না, মানে নেগেটিভ চিহ্ন। তাহলে এখানে হবে ছোট হাত, তারপর পাবো বড় হাত, তাহলে এখানে পাবো হচ্ছে 2 ভোল্ট। সিমিলারলি এখানেও কিন্তু নেগেটিভ চিহ্ন, তাহলে আমরা কি পাবো? এখানে পাবো নেগেটিভ, তারপর পাবো পজিটিভ, তাহলে এখানে পাবো 3 ভোল্ট, যেহেতু এটা গ্রিন। তারপর দেখো আমাদের এটা কি, এটা হলো আমাদের ফরওয়ার্ড, তাহলে এখানে কত পাবো? পজিটিভ পাবো, নেগেটিভ পাবো। নেগেটিভ। ভোল্টেজের মান কত হবে? যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস তাহলে মান হবে 0.7। তারপর আমাদের কি আছে? একটা রেজিস্টর দেওয়া আছে এরকম, এর মান দেওয়া আছে 10 ওহম। তা তোমার কি করতে হবে? এখন এই কারেন্টের মানটা বের করতে হবে। তো বের করো। -10 প্লাস 0.7 -2 -3 প্লাস 0.7 প্লাস 10i সমান সমান 0, ঠিক না? আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা এই মানটা পাইলাম। তাহলে এখন আমাদের কার মান বের করতে হবে? আই এর মান বের করতে হবে। তাহলে আই সমান সমান তুমি কি দিবা? 10 +2 +3 -1.4, মানে এই দুটো যোগ করলে 1.4 হয়, মাইনাস হয়ে গেছে, আর এখানে ভাগ 10 হবে। তো তুমি পাচ্ছ কত? 15। 15 থেকে যদি 1 বাদ দাও তাহলে পাবো হচ্ছে 14, মানে 13.6। 13.6/10 ভাগ করলে হবে 1.36 ভোল্ট, অ্যাম্পিয়ার, সরি 1.36 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছো এবার এটা। জি স্যার। এবার তোমরা তাহলে আর দুটো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কনসেপ্টটা বুঝবো যে আসলে বুঝছো কিনা।
দেখে এবার একটা ছোট ম্যাথ দিব, এরকম ম্যাথ যদি পরীক্ষায় দেওয়া হয় পারবা কিনা দেখো। এটা ভিসিসি দিলাম, এর মান দিলাম, আবার 10 ভোল্ট দিলাম। এখানে আমরা কি করলাম, এখানে একটা ডায়োড দিলাম, এটাকে সূর্য আলো দিলাম এখানে। এই ডায়োডের সূর্য আলো পড়লে 2 ভোল্ট পাবা। তারপর এখানে একটা ডায়োড দিলাম, এখানে সূর্য আলো দিলাম, এখানে সূর্য আলো পড়লে তুমি পাবা 3 ভোল্ট। এখানে একটা ফরওয়ার্ড বাইরে দিলাম, ঠিক আছে। তারপর রেজিস্টার দিলাম, দেওয়ার পর গ্রাউন্ড করে দিলাম। এই রেজিস্টারের মান দিলাম 10 ওহম। দেখো এই অবস্থা তোমার কারেন্টের মান নির্ণয় করতে হবে। ডিটারমাইন আই সমান সমান ওয়াট, ঠিক আছে। তাহলে এই অবস্থা তোমাকে কি করতে হবে, কারেন্টের মান তোমাকে বের করতে হবে। তুমি তাহলে কি করবা এখন, দেখো এই অবস্থা তোমার কারেন্টের মান যদি বের করতে চাও তাহলে ফার্স্টে আবার একটু প্রসিডিউরটা দেখো। এটা তো আমাদের প্লাস না, স্যার প্রথমটা ফরওয়ার্ড প্রথমে কি স্যার। এই প্রথম ফরওয়ার্ড কিভাবে হয়, এই বড়টার মানে না কি না স্যার, রিভার্স। নেগেটিভ, রিভার্স রিভার্স বায়োস। যেহেতু প্লাস এটা মাইনাস। আলো পড়তেছে, ঠিক আছে, যেহেতু এটা আলো পড়তেছে, আলো পড়লে কি হবে, এটা অ্যাক্টিভ হবে, ঠিক না। যেহেতু জি স্যার। ডায়োডটা কি করে, ডায়োডটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে কাজ করে, ফটো ডায়োডটা। তাহলে এবার হচ্ছে 35 ডিগ্রি আমার বলতো, এটা কিসে আছে বলতো, এটা কি, এটা কি হবে, ফরওয়ার্ড না রিভার্স এটা ক্ষেত্রে? স্যার এটা ফরওয়ার্ড। ফরওয়ার্ড। আর স্যার ফরওয়ার্ডের দুইটা ক্ষেত্রে, সেম আছে। হ্যাঁ ভেরি গুড, এটা ফরওয়ার্ড। তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে তোমার কি হবে, এখানে তুমি কত ভোল্টেজ পাবা, 3 ভোল্টেজ পাবা না অন্য কোনো ভোল্টেজ পাবা? 0.7 পাবো, কারণ এটা ফরওয়ার্ড ভেরি বায়াসে গুড, কাজ কারণ করে। ভেরি গুড, এটা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে তুমি 0.7 ভোল্টেজ পাবা, কারণ কি এখানে, কারণ এটা হচ্ছে ফটো ডায়োড রিভার্স বায়াসে কাজ করে, কিন্তু এখানে ফরওয়ার্ড বায়াস দেওয়া আছে, এই যে তুমি 0.7 ভোল্টেজ পাবা। ভেরি গুড। আর এটা কি, এটা কি হবে, এটা আমাদের কি নরমাল ডায়োড না, নরমাল নরমাল। ডায়োড। এটা কিন্তু আমাদের প্লাস মোডে আছে। যদি এটা যদি উল্টো থাকতো তাহলে কিন্তু আউটপুট 0 হইতো। এখানে জি আছে, তাহলে এটা কি ফরওয়ার্ড বায়োস, তাহলে এখানে 0.7। তাহলে এই ক্ষেত্রে তোমার সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে, 10 ভোল্ট মান পাচ্ছ এখানে মাইনাস, তাহলে মাইনাস প্লাস 2, তাহলে এখানে তুমি একটা মান পাবা, এর মানটা হলো প্লাস মাইনাস, এর মানটা হলো প্লাস মাইনাস হলে কত হবে, 0.7 ভোল্ট হবে কিন্তু। 0.7। হ্যাঁ 3 হবে না কিন্তু, কারণটা কি যদি একটু আগে বললাম। জি স্যার। তারপর এখানে হবে জি স্যার। প্লাস মাইনাস 0.7, এখানে হবে 10। এই তো পুরোপুরি তোমার কমপ্লিট। তাহলে এখানে তুমি আয়ের মান বের করতে পারবে না, এখন ইজিলি আয়ের মান বের করতে পারবা। তাহলে এখান থেকে কেভিএল অ্যাপ্লাই করো। তাহলে ধরো -10 -2 প্লাস 0.7 প্লাস 0.7 প্লাস 10i সমান সমান কত, আর তো কিছু নাই, 0। তাহলে 10i সমান সমান তুমি লিখতে পারবা 12 মাইনাস 1.4, তাহলে i সমান সমান লিখতে পারবা হচ্ছে 11.6/10 ইজিক্যাল টু 1.16 এত অ্যাম্পিয়ার। তাহলে আশা করি ক্লিয়ার তো, এবার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার তো। জি স্যার, তাহলে পরীক্ষায় যদি এরকম ম্যাথ থাকে পারবা তো। ইনশাআল্লাহ স্যার। তাহলে এরকম ম্যাথ করার জন্য একটা মানসিকতা নিয়ে রাখো, 2 মার্ক থাকবে। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের খাতা কি দেখে ফেলছেন? অ্যাসাইনমেন্টের খাতা দেখা হয় নাই, কিন্তু তোমার ইয়ে খাতা দেখতেছি, কি বলে, ও আচ্ছা। পরীক্ষা খাতা দেখতেছি। ও আপনি তো মার্ক দিয়ে দিয়েছেন, একটা পিডিএফ এর দিয়ে দিলেন না? হ্যাঁ পিডিএফ তোমরা গুগল ফর্মে দাও না, বুঝছো, মানে গুগল ক্লাসরুমে আপলোড করছো পিডিএফ হিসেবে, তাদের মার্ক দিয়ে দিছি, তাদের মার্ক খাতাতে আমার সুবিধা তো। আর জি ইয়ার যে খাতাটা আছে সে খাতাটা তোমরা কালকে পেয়ে যাবা, মার্কটা ক্লাস টেস্টের মার্ক। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এটা শেষ, ডায়োড রিলেটেড যে ম্যাথ ছিল সেই ম্যাথ শেষ। এবার আমরা হচ্ছে ডিউটি সাইকেল নিয়ে পড়াশোনা করবো। স্যার, আপনি কি প্রেজেন্টেশন কবে নেবেন বলছিলেন? আমি ওই দিন ক্লাসটা ঠিক প্রেজেন্টেশন নিব না, প্রেজেন্টেশনের বদলে এই ক্লাস টেস্ট 3 নিব না, ক্লাস টেস্ট 3 একটা টাইম তোমরা দিবা, অবশ্যই সেটা অফ টাইমে দিবা। অফ টাইমে দিলে তোমাদের হচ্ছে ইয়ে দিতে হবে না, মানে এক্সট্রা ক্লাস করতে হবে না, না হলে কিন্তু এক্সট্রা ক্লাস করতে হবে। বুঝিনি, একবার একটু বলবেন প্লিজ। আমি বলতেছি দেখো ক্লাস টেস্ট 3 বাকি আছে আমাদের, ক্লাস টেস্ট হ্যাঁ 3টা পাওয়ার অ্যামপ্লিফাই হিসেবে নিব। ওর জন্য একটা সুইটেবল টাইম সেট করবা, সেই টাইমটা অবশ্যই অফ ডেতে হবে। লিগ্যাল হুম ডেতে পরীক্ষা নিলে এক্সট্রা একটা ক্লাস তোমাকে আবার করতে হবে। আর তুমি যদি অফ ডেতে একটা পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু তোমাকে আর কোনো এক্সট্রা ক্লাস করতে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। এই জন্য বললাম তোমরা একটা ডেট চুজ করবা, সেটা অবশ্যই অফ দিতে হবে। এবং সেটা তোমাদের যদি খুব ভালো হয় ঈদের আগে পরীক্ষা দিবে, ঈদের পরে কিন্তু কোনো পরীক্ষা নেওয়া যাবে না। আর প্রেজেন্টেশনটা কি বললেন আপনি? প্রেজেন্টেশনের পরিবর্তে দেখো ক্লাস টেস্ট যে 3 আছে, ক্লাস টেস্ট 3 এর জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিব 5 মার্কের, সেই অ্যাসাইনমেন্টে তোমাদের প্রেজেন্টেশন হিসেবে কাউন্ট করা হবে। এবং ওই অ্যাসাইনমেন্ট থেকেই তোমার কিছু কোশ্চেন করা হবে হচ্ছে পরীক্ষাতে, যাতে তুমি পরীক্ষাতে পারো। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে পরীক্ষা দিতে আসবা,
তাহলে ক্লাস টেস্ট 3 আর খারাপ হবে না, ক্লাস টেস্ট 3টাও খুব ভালো হবে। ঠিক আছে স্যার। তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা ডিউটি সাইকেল দেখব। এই ডিউটি সাইকেল থেকে তোমাদের ছোটখাটো ম্যাথ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল বলতে বোঝায় আমরা সাধারণত ডিজিটাল কন্ট্রোলিং ডিভাইসের ক্ষেত্রে ডিজিটালকে ইনপুট হিসেবে ইউজ করি। এই ডিজিটাল যখন পালস থাকে তখন আমাদের এরকম থাকে, 0, ধরো 1, 0, এরকম ভাবে আমাদের পালস দেওয়া আছে, ঠিক আছে? এরকম ভাবে দেখো। তাহলে আমরা এখান থেকে যে পর্যায়কাল যদি বের করতে চাই, তাহলে এর পর্যায়কাল কত হবে? এর পর্যায়কাল হবে, আমাদের পর্যায়কাল বের করার নিয়ম কি, আমরা এরকম দেখো উপর দিকে 1 পাচ্ছি, 0 থেকে 1 পাচ্ছি, এরকম টার্ম এই সার্কিটের মধ্যে আবার কোথায় দেখতেছি, দেখো এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে কিন্তু আমরা আবার 0 থেকে 1 পর্যন্ত আবার টার্ম দেখতেছি, দেখতে পাইছো না? এরকম। তাহলে এই টোটাল পিরিয়ডটা হচ্ছে আমাদের একটা পর্যায়কাল। তাহলে এই টোটাল সময়টা কি হবে? এই টোটাল সময়টা হবে আমাদের পর্যায়কাল বা টি। একটা সিগন্যাল দেখতে যেরকম, সেই সিগন্যালটা আবার যত সময় পরে তুমি দেখতে পাবা সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। তোমরা কি এটা বুঝতে পারছো? কিংবা তোমাকে যদি এরকম যদি কিছু ছবি দেখানো হয় তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেমন দেখো, যে আমরা যদি সাইন ওয়েভ ডিজাইন করি, তো এটা একটা সাইন ওয়েভ, অফ আছে এই সাইন ওয়েভ, ঠিক আছে? তাহলে এখানে পর্যায়কাল কোনটা হবে? দেখো আমাদের এখানে কি 0 থেকে সাইন ওয়েভের মতো হচ্ছে, এরকম টার্মটা আমাদের খুঁজে বের করতে হবে, সার্কিটের মধ্যে খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে কি এই টার্মটা আছে নাই, এখানে কি আছে নাই, তাহলে এখান থেকে আবার শুরু হয়েছে ওরকম টার্ম। তাহলে আমরা বলতে পারি এই পুরা সময়টা হলো একটা পর্যায়কাল। তারপর তুমি যদি মনে করো যে এটা বুঝবা, দেখো এরকম আমাদের যদি ট্রায়াঙ্গুলার সিগন্যাল থাকে, তাহলে এর পর্যায়কাল কি? দেখো 0 থেকে শুরু হইতে হবে, 0 থেকে উপর দিকে উঠতে হবে, এরকম একটা লাইন আমাকে দেখতে হবে। দেখো এখানে পাচ্ছ কোথায়, T1 দেখো, T2 দেখো, T3 দেখো। তুমি দেখো যে T1 এ কিন্তু আবার এরকম 0 থেকে টাইম পর্যন্ত পাচ্ছ, তাহলে এখানে কি হবে? তাহলে এটা হবে আমাদের পর্যায়কাল, ঠিক আছে? তাহলে পর্যায়কাল কি বুঝতে পারছো? জি স্যার। আশা করি বুঝতে পারো নাই। আমি তোমাদের কথাবার্তা শুনে বুঝছি তোমরা বুঝতে পারো নাই। তো পর্যায়কাল তোমাকে একটু দেখাই, ঠিক আছে? আমি তোমাদের হচ্ছে এটা আগের সেমিস্টারে তোমরা পড়ে আসছো, সেই জিনিসটা একটু তোমাকে একটু ওভারকাম করে দেখাই। একটু আমাকে একটু সময় দাও, একটা বই দেখে তোমাকে দেখাই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা, কারণ এটা তোমরা ত্রিপুরি 201-এ পড়ে আসছো। আমি হয়তোবা তোমাদের ঠিক মতো দেখাইতে পারতেছি না, ওটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো পর্যায়কালটা আসলে কি। দেখো প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, বুঝছো? তোমরা হয়তোবা ফাঁকিবাজি করো, এই জন্য মিসিং হয়ে যায়, এই জন্য পরে বোঝো যে ইলেকট্রিক্যাল কিছু বুঝি না। মেন কথা হচ্ছে ওটাই, যে ফাঁকিবাজি করলে পরে তোমাকে বুঝাবে কে, বলো? দেখো এবার তোমাদের কিছু ছবি দেখাচ্ছে আমি স্ক্রিনে, তোমরা আগে ভালো করে বুঝবা। এটা বুঝতে পারলে আশা করি এই পর্যায়কালের প্রবলেম হবে না। আর পর্যায়কাল যদি না বুঝো তাহলে ওই ম্যাথ গুলো পারবা না, এই জন্য তোমাকে পর্যায়কাল বুঝতেই হবে। দেখো এখানে একটা সিগন্যাল দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ সিগন্যাল একটা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো এই সিগন্যালের ক্ষেত্রে দেখো 0 থেকে আমাদের 10 পর্যন্ত উঠতেছে এই লাইনটা, দেখতে পাচ্ছ? জি স্যার। তুমি এখন দেখবা এই পুরো সিগন্যালের মধ্যে আবার দেখবা যে কখন এরকম লাইন পাচ্ছ। তুমি দেখো 4 এ তুমি কিন্তু পাইছো এরকম একটা লাইন, তারপর দেখো 8 এ পাইছো একটা লাইন, ঠিক না? তিনটা। তাহলে এরকম পাচ্ছ, তিনটে লাইন না, তোমাকে দেখতে হবে যে এরকম পাচ্ছ। তাহলে মেন কথা হইলো এই দেখো, মানে যেখান থেকে তুমি শুরু করবা, তুমি যদি এখান থেকে শুরু করো, পরবর্তী এরকম লাইন পাওয়ার মধ্যবর্তী দূরত্বটাই হলো পর্যায়কাল। হ্যাঁ, এখানে 4 হবে তোমার পর্যায়কাল। দেখো এখানে এই লাইন শুরু করছো না, তাহলে এই লাইন থেকে পরবর্তী মানে কি, এটা পাওয়ার মধ্যবর্তী দূরত্ব কত তোমার? এই দেখো এই দূরত্বটাই হবে তোমার পর্যায়কাল, বুঝতে পারছো? তাহলে টি সমান সমান কত হবে? টি সমান সমান হবে 4 সেকেন্ড। এবার কি বুঝতে পারছো? এটা মানে একটা থেকে শুরু করবা, তার পরবর্তী তারপর 4 থেকে 8। পরেরটা যেমন 8 হচ্ছে পর্যায়কাল, পরেরটা যদি দাও। 8 না, 8 বলতে পারবো না, তোমাকে বলতে হবে। দেখো তুমি যদি এটা ধরো না, তুমি যদি এটা কনসিডার করো, তাহলে তুমি হ্যাঁ। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব মানে কি 8 থেকে 4 বাদ দাও, বাদলে কত হচ্ছে? 4 থাকতেছে। তোমার পর্যায়কাল সবসময় 4 হবে। 4 যেমন এখান থেকে দেখো 4 - 0 কত হবে? 4। তোমার যদি এখানে আরো মান নাও, হ্যাঁ, পর্যায়কাল কোনো চেঞ্জ হয় না, পর্যায়কাল সবসময় ফিক্স থাকে, মানে 4 4ই হবে।
তাহলে এটা একটা বুঝলা ঠিক না? দেখো আরো দু একটা দেখি, তোমাদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। এখানে দেখো, এখানে তোমার কি হয়েছে, এই সিকা তুমি যদি দেখো 0 থেকে কি হয়েছে 4 পর্যন্ত এই লাইনটা উঠতেছে, তাহলে এরকম লাইন পাইছো 2 এ যায়, ঠিক না? যেহেতু 2 এ যায় পাইছো, তাহলে পর্যায়কাল কত হবে? এর পর্যায়কাল হবে 2। টি সমান কত হবে? 2। এখন তুমি যদি মনে করো না স্যার আমি এটা ধরবো না, আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ধরবো, যে আমরা 0 থেকে ধরলাম না, আমি ধরবো হচ্ছে 2 ধরলাম, এই 2 এর মধ্যে লাইন পাইছি 4 এ পাইছি, তাহলে পর্যায়কাল কত হবে? 4 4 মাইনাস - 2, 2। তাহলে 2। হ্যাঁ। বুঝতে পারছো? তারপর আবার দেখো নিচে একটু দেখো, নিচের সিগন্যালটা দেখো একটু, এখানে দেখো, এখানে তোমার 0 থেকে শুরু হয়েছে এই 2 পাই, দেখো 2 পাই যে পর্যন্ত আবার 0 মতো মান পাইছো, এখানে আরো বড় সিগন্যাল আছে, এখানে আবার তোমার গ্যাপ থাকবে, এখানে আবার মান থাকবে, ঠিক আছে? দেখো 0 থেকে তোমার 10 পর্যন্ত উঠতেছে, এরকম একটা টান পাচ্ছ তুমি এখানে, 2 পাই যায় দেখবে যে আবার ওরকম একটা মান পাচ্ছ, তাহলে এখন এখানে পর্যায়কাল কত হবে তোমার? টি সমান কত বলবা? 2 পাই। 2 ভাই। বুঝতে পারছো এটা? আর একটা মান দেখো নিচের দিকে দেখো, তাহলে কেমন কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো এখানে দেখো, এখানে তোমার কি হয়েছে, 0 থেকে যে মানটা পাচ্ছ পায়ে যে তোমার সেরকমই মানই পাচ্ছ না, ওরকম উপর দিকে উঠতেছে, তাহলে পর্যায়কাল কত হবে? আর পাই পাই হবে। হবে পাই। পাই হ্যাঁ, পাই। সমান সমান হবে পাই। দেখো এগুলো হয়তো তোমার একটু বিরক্ত রাখতে পারে, বুঝছো, যে এত সহজ জিনিস তোমাকে দেখাচ্ছি বা বারবার বলতেছি, কারণ আমাদের এই জিনিসটা না জানলে তুমি পরবর্তী যে ম্যাথ তোমাকে করাবো সেই ম্যাথ তুমি পারবা না, এই জন্য তোমাকে এটা দেখাচ্ছি। তাহলে আমাদের মোটামুটি কিন্তু এখানে কনসেপ্ট ক্লিয়ার, তাহলে একজনকে আমি ধরবো এবার, সে পারলে মনে করবো যে তোমরা মোটামুটি সবাই বুঝছো। এটা কিন্তু তোমার ত্রিপুরি 201 আমি নিজে পড়াইছিলাম আগের বার, এগুলো তোমার সিলেবাসে ছিল, তোমরা পড়ছো কিনা জানি না আমি। আমাদের হচ্ছে এরকম সিগন্যাল দরকার, ঠিক আছে? এই সিগন্যালটা আমাদের দরকার, তুমি এখন এই সিগন্যালের ক্ষেত্রে বলবা। দেখি তোমাদের মধ্যে একজন একটু বলো তো, 11-19, ঠিক আছে, 11.19, এখানে আমাদের হচ্ছে বলো যে পর্যায়কাল কত? স্যার 6। ভেরি গুড। এই দেখো 0 তে 6। 5, এখানে দেখো 0 তে উঠতেছে না 15 পর্যন্ত, তো 6 এ যাও কিন্তু এরকম উঠতেছে, তাহলে পর্যায়কাল হলো তোমার 6। এখন এই যে জিনিস তোমাকে যদি দেখায়, তোমাকে যদি এরকম একটা সিগন্যাল পরীক্ষায় আমি দেই, ঠিক আছে, দেওয়ার পর তোমাকে যদি বলি এটা তোমার হচ্ছে ডিউটি সাইকেল বের করো, ডিউটি সাইকেল বের করো, তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে ডিউটি সাইকেল কি, ঠিক আছে? ডিউটি সাইকেল ইজ দ্য রেশিও অফ অন পিরিয়ড ডিভাইড বাই টোটাল টাইম পিরিয়ড, ঠিক আছে? ডিউটি সাইকেল ইজ দ্য রেশিও অফ অন পিরিয়ড ডিভাইড বাই টোটাল টাইম পিরিয়ড ইনটু 100%, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি 0 যে ভোল্টেজ থাকে, বুঝছো, বা 5 ভোল্ট থাকে, ধরো আমাদের এখানে 15 ভোল্টকে আমরা কি করলাম, অ্যাক্টিভ ধরলাম, এবং 5 ভোল্টকে কি করলাম, 5 ভোল্টকে আমরা ইনঅ্যাক্টিভ ধরলাম, মানে 5 ভোল্ট হলে তুমি অফ হয়ে যাবে, সে আমি মনে করলাম। এখন তো তুমি দেখো আমাদের কিন্তু এই 0 থেকে 2 পর্যন্ত সময় একটা পর্যায়ে আমরা কনসিডার করব, সবগুলা নিলে হবে না, আমরা কি করব, একটা পর্যায়ে শুধুমাত্র কনসিডার করব। তাহলে আমাদের কনসিডারে থাকবে কি, একটা পর্যায়কাল থাকবে। তাহলে এই পর্যায়ের ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, 0 থেকে 2 পর্যন্ত সময়, এই সময়টা কি থাকতেছে, অন থাকতেছে না? তাহলে আমরা বলতে পারি অন পিরিয়ড আমাদের 2। এবার বলো পর্যায়কাল কত আমাদের? পর্যায়কাল হলো আমাদের 6 গুণন 100%। এখান থেকে যা পাবা সেটা তোমার হলো ডিউটি সাইকেল। তাহলে এভাবে তোমাকে ডিউটি সাইকেল হিসাব করতে হবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সিমিলারলি তোমার যদি আরেকটা কোশ্চেন আমি তোমাকে দেই, দেখো যে এই একটা কোশ্চেন দেখো, যে এটা হলো তোমার হচ্ছে, হ্যাঁ 11 নাম্বার, দেখো 11.21। এখন তোমাকে যদি বলি এখানে তোমার ডিউটি সাইকেল কত হবে, হোয়াট ইজ দ্য ডিউটি সাইকেল, দেখো এখানে তোমার দেখো পর্যায়কাল কত তোমাকে বের করতে হবে আগে, বলো পর্যায়কাল কত? 4। ভেরি গুড, ছেলে এখন ভালো বুঝছে, 4, ঠিক আছে? তাহলে এর মধ্যে তোমার অন পিরিয়ডটা কত হচ্ছে, কতক্ষণ অ্যাক্টিভ থাকতেছে দেখো তো, 10 হলে অ্যাক্টিভ, 5 হলে 0। দেখো 2 থেকে 4 এই সময়টা অ্যাক্টিভ থাকতেছে না, তাহলে পার্থক্য কত হচ্ছে, এটা পার্থক্য হচ্ছে 2 2। গুণন 100%। এটা তোমার হলো ডিউটি সাইকেল। তো পরীক্ষাতে যদি এরকম কোশ্চেন আসে তাহলে আশা করি পারবা। কোনো প্রবলেম আছে এটা নিয়ে, বলো, পারবা তো মনে হচ্ছে? আমারও মনে হচ্ছে পারবা এখন পরীক্ষায়। তাহলে ডিউটি সাইকেল নিয়ে আর কোনো সমস্যা নেই, তাহলে আমাদের ডিউটি সাইকেলের ম্যাথ পরীক্ষা আসলে পারবা, ডায়াবেটিসের ম্যাথ পরীক্ষা আসলে পারবা। তাহলে আমাদের মোটামুটি দুটো হইলো
এবার আমরা একটু লগারিদম অ্যাম্পলিফায়ার পড়বো, যদিও পরীক্ষায় এটা খুব একটা দরকার নাই, ঠিক আছে, সিলেবাসে আছে তাই পড়াচ্ছি, তোমাদের না পড়লেও চলবে। দেখো লগারিদম অ্যাম্পলিফায়ার, logarithm amplifier is one kind of operational amplifier in which the output terminal and input terminal or a diode is used across a feedback terminal, ঠিক আছে। এখানে দেখো মাইনাস ধরলাম, এটা প্লাস ধরলাম, তাহলে এখানে আমরা একটা রেজিস্টর ধরলাম R1, এই রেজিস্টর এখানে আমাদের আউটপুট ভোল্টেজ ভি আউটপুট, তাহলে এই রেজিস্টর এবং আউটপুটের মাঝখানে একটা ফিডব্যাক থাকে, এই ফিডব্যাক একটা ডায়োড ইউজ করা হয়, এই সার্কিটটাকে বলা হয় তোমার হচ্ছে লগারিদম অ্যাম্পলিফায়ার সার্কিট, ঠিক আছে। এখানে তুমি ইনপুট দিলা আর এখানে তুমি আউটপুট পাইলা, তাহলে লগারিদম অ্যাম্পলিফায়ার সার্কিট বলতে আমরা বুঝাই যে এখানে আমাদের ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্কটা তোমার লগের মাধ্যমে প্রকাশ করা হবে। যে অ্যাম্পলিফায়ার সার্কিটের ইনপুট এবং আউটপুটের মাধ্যমে আউটপুটের ইকুয়েশনটা লগের মাধ্যমে দেখানো হয়, সেই অ্যাম্পলিফায়ার সার্কিটকে আমরা বলি লগারিদম অ্যাম্পলিফায়ার সার্কিট। এই সার্কিট যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা দেখবো, যেহেতু এখানে কি নন ইনভার্টিং ভোল্টেজ জিরো, তাহলে আমাদের কি হবে, এই টার্মিনাল ভোল্টেজও কি হবে, জিরো হবে, তাহলে এখানে আমরা জিরো ভোল্টেজ পাবো। তাহলে এখান থেকে আমাদের একটা কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টের মান আই ধরলাম, এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে ডায়োডের মধ্য দিয়ে, সেই কারেন্টটাকে আমরা আই এফ ধরলাম। এখন তুমি যদি এই পয়েন্টটাকে তুমি যদি এ পয়েন্ট চিন্তা করো, তাহলে এ পয়েন্টের ক্ষেত্রে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে applying KCL at node A we can get কি পাচ্ছি, দেখো এখানে আই প্রবেশ করতেছে, আইএফ বের হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি আই সমান সমান আইএফ, ঠিক না। তাহলে আইএফটা আসলে কি, আইএফটা হলো ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট। তোমরা যখন পালস টেকনিকে পড়ছিলা বা ইলেকট্রনিক্সে যখন পড়ছো, তোমাদের স্যার যখন পড়াইছে, তখন তোমরা দেখবা একটা ডায়োডের মধ্য দিয়ে যদি আই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্টটা বের করার সূত্র হলো আই এস ই টু দি পাওয়ার আমাদের হচ্ছে ভি এফ, এখানে লিখতে হবে আই সমান সমান আই এফ ই টু দি পাওয়ার ভি এফ ডিভাইড বাই এন ভিটি, ঠিক আছে। এখানে হলো ভিটি হলো থার্মাল ডায়োড ভোল্টেজ এবং এন হলো আমাদের ইফিসিয়েন্সি, আর ভিএফ হলো কি, ভিএফ হলো তার ফরওয়ার্ড বায়োস, ঠিক আছে। আর এখানে হলো আইএস হলো কি আমাদের স্যাচুরেশন কারেন্ট, ডায়োড স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্ট হলো ডায়োডের মধ্যে যখন কোনো প্রবাহিত হয় তখন তার মান হলো এইভাবে তুমি প্রকাশ করতে পারো। তাহলে আমরা দেখতেছি ডায়োডের মধ্যে দিয়ে এখন আইএফ পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি আইএফ এর পরিবর্তে লিখতে পারি আই এস ই টু দি পাওয়ার ভি এফ ডিভাইড বাই এন ভিটি। এই ডায়োডটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা তোমরা কিন্তু আগের সেমিস্টারে পড়ে আসছো। তাহলে এখানে আমরা ধরলাম এটা হলো আমাদের ভিএফ ভোল্টেজ। এখন তোমার পরবর্তী কাজ হইলো, তুমি এখান থেকে দেখো, এখান থেকে একটা কেভিএল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে কি পাবা, মাইনাস ভি নট মাইনাস ভিএফ, তারপর কি পাচ্ছ, তারপর সমান সমান প্লাস জিরো, প্লাস জিরো হলে আর দরকার নাই, সমান সমান আমরা জিরো লিখতে পারি। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ভিএফ সমান সমান তুমি লিখতে পারো মাইনাস ভি নট। তাহলে এই ইকুয়েশন যেটা পাইছো, সেই ইকুয়েশনের ক্ষেত্রে ভিএফ এর মানটা ভি নট দ্বারা কনভার্ট করে দাও, তাহলে আমরা লিখতে পারি আই এস ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ডিভাইড বাই এন ভিটি, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাইলাম, তাহলে এখানে নাম দিলাম আই, পাইলাম আই সমান সমান আমরা লিখতে পারি আই এস ই টু দি পাওয়ার মাইনাস ভি নট বাই এন ভিটি। এবার তুমি দেখো আমাদের এখানে যে ভোল্টেজটা আছে যেটা আমরা বের করলাম, যে আই সমান সমান, দেখো আই সমান সমান হচ্ছে আমাদের আই এফ, এই আই এর মানটা আসলে কত, এই আই বলতে আমরা বুঝি আই সমান সমান আমরা লিখতে পারি ভি ইনপুট মাইনাস জিরো ডিভাইড বাই আর ওয়ান, ঠিক আছে। তাহলে আই এর পরিবর্তে আমরা কি লিখবো, এখন আই এর পরিবর্তে আমরা লিখবো ভি ইনপুট মাইনাস জিরো ডিভাইড বাই আর ওয়ান, লেখাটি পাচ্ছ আই এস ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ডিভাইড বাই এন ভিটি। তাহলে এখান থেকে তুমি যদি একটু কনভার্ট করে লেখো, তাহলে পাওয়া হচ্ছে এখানে ভি ইনপুট ডিভাইড বাই আই এস আর ওয়ান সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ডিভাইড বাই এন ভিটি। তাহলে এই যে লগ চিহ্নটা আছে, এই লগ চিহ্ন যদি তুমি এখানে পাঠা দাও তাহলে কি পাবা, ই টু দি পরে পাঠা তো সেটা লগে কনভার্ট হয়ে যায়, তাহলে ভি ইনপুট ডিভাইড বাই আই এস আর ওয়ান
এখানে পাবা মাইনাস ভি নট বাই এন ভিটি। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, মানে ইনপুট আউটপুটের মধ্যে যদি কনভার্ট করে নেই, তাহলে আমরা লিখতে পারি এখানে এদিকে দেখো একটু, তাহলে ভি নট ডিভাইড বাই এন ভিটি, এই মাইনাস চিহ্ন এখানে দিয়ে দিলাম, তাহলে লন এখানে পাচ্ছি হচ্ছে ভি ইনপুট ডিভাইড বাই আই এস আর ওয়ান। যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন থেকে লগের কি হয়ে যায়, হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, তাহলে আমরা এই মাইনাস চিহ্ন তুলে দিলাম, দেওয়ার পর লিখতে পারি আই এস আর ওয়ান ডিভাইড বাই ই ইনপুট। তাহলে এটা হলো আমাদের হচ্ছে ভি নট ডিভাইড বাই এন ভিটি। তাহলে এখন তুমি লিখতে পারো না ভি নট সমান সমান এন ভিটি লন আই এস আর ওয়ান ডিভাইড বাই ভি ইনপুট। এই দেখো এখানে আমরা দেখতেছি ইনপুট আউটপুটের মধ্যে রিলেশন হলো লগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেহেতু এর ইনপুট আউটপুটের ইকুয়েশনটা লগের মাধ্যমে প্রকাশ করছে, তাই এটা হলো আমাদের লগারিদম অ্যামপ্লিফায়ার সার্কিট। সিলেবাসে ছিল তাই দেখালাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। পরীক্ষায় এটা পড়ার দরকার নাই, ঠিক আছে, সিলেবাসে ছিল তাই দেখাইছি। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন করবো না, কারণ এখানে পুরা ম্যাথমেটিক্যাল টার্ম, এই টার্ম তোমাকে লিখতে হবে, তোমরা কপি করে লিখবা, এই জন্য দিব না পরীক্ষায়। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে এটা আমাদের কমপ্লিট হইলো, তাহলে এটা আমাদের বাদ। তাহলে আমাদের মোটামুটি একটা প্রিপারেশন এসে গেছে পরীক্ষায়। তোমাদের যত পর্যন্ত ক্লাস হয়েছে, ঠিক আছে, এত পর্যন্ত পড়লে তোমরা ইজিলি 20 মার্কের মতো পেয়ে যাবা। 20 না, 18 মার্ক পেয়ে যাবা তোমাদের যে যত পর্যন্ত পড়াইছে আমি। আর 7 মার্ক আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। তোমাদের একটা টাইম থাকবে, যে টাইমের মধ্যে তোমাদের প্রবলেম গুলা দেখে আমাকে জানাতে পারবো, কারণ ফাইনাল পরীক্ষাটা হবে ঈদের পরপরই, ঠিক আছে। তোমাদের একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে ঈদের মধ্যে তোমরা ঠিক মতো করতে পারবে না, যা পড়া এর মধ্যে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের একটা টাইম দিব, ওই টাইমের মধ্যে তোমাদের যেগুলো প্রবলেম, যারা যারা প্রবলেম ফেস করতেছো ক্লাসের মধ্যে, সেই প্রবলেম গুলো রেখে রাখলে আমি টাইম দেবো, ওই টাইমে জয়েন করে আমার সাথে আলোচনা করলে আমি তোমাকে সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু ঈদের পর কিন্তু কোনো সলভ করে দিতে পারবো না, কারণ ঈদের পর তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের যে কোশ্চিনের যে মানবন্টন দিলাম, সেভাবে তোমাদের ফাইনাল পরীক্ষা কোশ্চেন করা হবে, তোমরা ওইভাবেই মানসিকভাবে প্রিপারেশন নিও। আর এখন থেকে একটু প্রিপারেশন নিলে পরীক্ষাটা ভালো হবে। আর বাসা থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিও, যেহেতু আর সামনে ঈদ আছে, ঈদের শপিং টপিং করবা, ওগুলো করা একটু বাদ দিও। দেখতে পাচ্ছ ইন্ডিয়াতে কি অবস্থা হচ্ছে, ঠিক আছে। একটু বাইরে থেকে একটু কম বাইরে বাইরে যাও, কারণ জীবনের মূল্যটা সবচেয়ে বেশি। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি শেষ করে দেবো আজকে ক্লাসটা। কোনো সমস্যা আছে আর? না স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। স্লো